গত 4 ডিসেম্বর ভারতে দুদিনের সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি গতকাল ফিরে গিয়েছেন। এই সফর নিয়ে উপমহাদেশে এবং বিশ্বব্যাপী বেশ আলোচনা হচ্ছে, কারণ যে মুহূর্তে ভারতকে আমরা দেখেছি আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি সাইন করতে, 10 বছরের একটা চুক্তি, এবং যখন তার আগের কথা আপনাদের মনে আছে, যখন সাংহাই কোঅপারেশনের সম্মেলনে রাশিয়ার পুতিন, চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী তিনজন যখন মিটিং করেছিল, এবং সেই মিটিং এ আপনারা তখন জানেন যে এই রাশিয়া, চীন, ইন্ডিয়ার একটা জোটের কথা বলা হচ্ছিল, ব্রিক্স কে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছিল, এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রতিপক্ষ হিসেবে এই জোটগুলো যখন দাঁড়াবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, তখন কিন্তু আমেরিকা উদ্যোগী হয়েছে ভারতের সাথে সম্পর্ক ইমপ্রুভ করার জন্য। এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 10 বছরের জন্য একটা ডিফেন্স ট্রিটি সাইন হয়েছে। ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা মোরলেস সেট হয়ে গেছে, কিছু কিছু বিষয় বাকি আছে, এবং ভারতের সাথে আমেরিকার যখন যে আলোচনাগুলো হয় সেখানে বাংলাদেশ বিষয়টা থাকে, এবং বাংলাদেশের বিষয়ে ভারতের যে প্রত্যাশাগুলো সেগুলো নিয়ে আলোচনা করে, এবং অনেক সময় বাংলাদেশের কারণে এই আমেরিকা ভারতের চুক্তিগুলো একটু ডিলেড হয়। তো এই পুতিন যখন চলে গেছেন গতকাল, আজকেই আবার আমেরিকার থেকে একটা বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লিতে আসার কথা। তার মানে পুতিনের এই সফরটা আপনারা দেখেছেন, মানে পুতিনের এবং মোদির সম্পর্কটা কিন্তু, মানে যদি বলি রাশিয়া এবং ভারতের সম্পর্কটা, এই সম্পর্কটা ঐতিহাসিক। এবং পুতিন কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে বিগত দিনে ভারত অনেক ইমপ্রুভ করেছে, ভারতের অনেক কিছু বদলে গেছে, কিন্তু যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা হলো ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব, এবং এটা সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে। এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং যারা এই দক্ষিণ এশিয়া কিংবা ইন্ডো প্যাসিফিক রিজিয়নের রাজনীতির খোঁজ রাখেন, জিও পলিটিক্স এর খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে এই মুহূর্তে ভারত রাশিয়ার এই সম্পর্কটা, এবং পুতিনের আরো কয়েকদিন পরে ভারতে আসার কথা ছিল, কিন্তু সেই সফরটা তিনি এগিয়ে এনেছেন। এবং এখানে দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিগুলো হয়েছে, এবং সেটা আরো গভীর হয়েছে, এবং রাশিয়া এই সামরিক সরঞ্জাম তৈরির টেকনোলজি গুলো কিন্তু ভারতকে হস্তান্তরে সম্মত হয়েছেন। তার মানে এই যে রাশিয়ার যত সামরিক সরঞ্জাম আছে সেগুলোর নো হাউ, মেক ইন ইন্ডিয়া, এই প্রজেক্টের আন্ডারে ভারতে তৈরি হবে, এবং রাশিয়ান আর্মস, এটার যে মেইনটেনেন্স এর জন্য যে প্রযুক্তি সেটা ভারত তৈরি করবে। এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচুর আর্মস কেনে, এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সেটাও কিন্তু রাশিয়ার থেকে এনেছে। এবং সম্প্রতি গত মে মাসে যে অপারেশন সিন্দুর হলো, ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করলো, তখন কিন্তু এই রাশিয়ার নির্মিত S-400 এবং রাশিয়ার অনেক ক্ষেপণাস্ত্রই আহ ভারত সাফল্যের সাথে ব্যবহার করেছে। তো এই সময়ে এই বিশ্ব রাজনীতিতে এই পুতিনের ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশ্বে যে একটা রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জায়গাটায় ভারত কিন্তু নিজেকে স্থাপন করেছে। অর্থাৎ ভারত, আমেরিকা, রাশিয়া এদের মধ্যে যে একটা ভারসাম্য বজায় রাখার যে জায়গাটা, সেই জায়গাটা ভারত এখন পালন করছে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার সাথে সাথে আমেরিকাও কিন্তু বসে নেই, আমেরিকাও ভারতের সাথে তাদের সম্পর্ক ইমপ্রুভ করছে। এবং ট্যারিফ নিয়ে মাঝখানে এই যে ভারতের ট্যারিফ প্রায় 50% বাড়িয়ে দিয়েছিল, এর ফলে একটা টান টান উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়েছিল, এবং সেই সময় ট্রাম্পের অ্যাডভাইজাররা তাকে অ্যাডভাইস দিয়েছিল যে ভারতের সাথে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাদের আসলে খুব বেশি লাভ নেই। এবং তখনই ট্রাম্প কিন্তু তার পলিসি চেঞ্জ করে এবং ভারতের কাছে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, এবং বলেছিল, ট্রাম্পের, আপনাদের সেই কথাটা মনে আছে, ট্রাম্প বলেছিল যে এই মুহূর্তে আপনারা হয়তো আমাকে পছন্দ করেন না, কিন্তু অচিরেই ভারতের মানুষ আমাকে পছন্দ করবে। এবং ট্রাম্প প্যারালালি পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক করেছে, কিন্তু এটাকে বলা যায় যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল আর ভারত হলো আমেরিকার বন্ধু। এখন এই সফরে, পুতিনের সফরে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে। তো আমি একদিন সময় নিয়েছি যে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে, এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল, এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে
পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে 4টি উপহার দেন। একটি তৈলচিত্র উপহার দেন যেখানে নদীতে নৌকা ভাসছে, তার পাশে ঘাস, মাটি, তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা অয়েল পেইন্টিং দিয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনীর ইংরেজি ভার্সন দিয়েছে, একটি নকশি কাঁথা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে। পুতিনের সাথে শেখ হাসিনার কি আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি, আমি জানতে চাইও নি। এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি। তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিকেন্স বহন করে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে, তখন সেই সম্পর্কের এই যে উন্নতি, এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে, কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হলো আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে, এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতে ইসলাম, বিএনপি এবং আরো কয়েকটি ইসলামপন্থী দল। আওয়ামী লীগকে আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে। আমার মনে আছে 1990 সালে, তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, তখন দিল্লিতে IPPNW, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার, এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেইটার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম। তো সেই মিটিং এ প্রধান অতিথি ছিলেন ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী বিপি সিং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি। কেন যাননি? বলা হলো যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি সে ভারতের লোক বা প্রো ইন্ডিয়ান, এটা একটা সমালোচনা আছে, সুতরাং এটা গেলে এই সমালোচনা আরো বাড়বে। এই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই, কারণ আমি নিজেও ভারতে 2 বছরের বেশি পড়াশোনা করেছি। আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে, যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব। কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে একদল যেমন ভারত বিরোধিতার রাজনীতি করে, আরেক দল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে। এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব হওয়া উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না। আপনি যদি বাংলাদেশে দেখেন, আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল, এটা খুব জরুরি না। ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না, কিন্তু ভারতের যদি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন, এইখান থেকে আমাদের নেবার অনেক কিছু আছে। ভারতীয়র উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল। সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে। সুতরাং আওয়ামী লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত। এই বিরোধীরা কি বললো, কারণ ভারত বিরোধিতা যেমন একটা রাজনীতি, ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা রাজনীতি, এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত। এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো, বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক, এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে। এবং আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন, মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে, সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে এবং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে, ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে এই দুই বৃহৎ শক্তির, রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা, সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী লীগ উপকৃত হবে। সুতরাং এই যে পুতিন যে ভারত সফর করে গেলেন এবং মোদি, শেখ হাসিনা সহ আরো অনেকের সাথে মিটিং করেছেন, এই মিটিং এর একটা প্রভাব
দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে, বাংলাদেশের উপরে পড়বে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরেও সেটা পড়বে। আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কিভাবে পড়ে সেটা দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। যে ভারতের সেভেন সিস্টার অমুক তমুক, ভারত থেকে একে নিয়ে আসা হবে, তমুককে নিয়ে আসা হবে। আমি এটার আইনি একটা ফাউন্ডেশন দিই। পৃথিবীতে সার্বভৌম রাষ্ট্র তার বাহিনী দিয়ে আইনকে প্রয়োগ করতে পারে, যার জন্য বাংলায় একটা শব্দ আছে আইন প্রয়োগকারী সংস্থা। কিন্তু ইন্টারস্টেট, ইন্টারন্যাশনাল কোন আইনকে প্রয়োগের কোন বাহিনী নেই। সেটা হলো একটা চুক্তি। এই চুক্তিটা হয় আমার সাথে, আমি একটা রাষ্ট্র, শায়লা আহমেদ লোপা একটা রাষ্ট্র। আমি আপনার সাথে চুক্তি করলাম আজকে 10টায় আপনার সাথে টক শোতে আসবো। ইফ আই ডোন্ট কাম, দেয়ার ইজ নো এনফোর্সমেন্ট। চুক্তিটা মানলাম না, তাতে কি আসে যায়? এটি চুক্তি মানতেই হবে। হ্যাঁ, আন্তর্জাতিক চুক্তি যারা রেটিফিকেশন করে, নিজেদের পার্লামেন্টের মাধ্যমে রেটিফিকেশন করে, তখন সেটা ওই দেশের আইন হয়। তখন ওই আইনটা তারা প্রয়োগ করতেও পারে, আবার করতে বাধ্য নয়। তারা আইন, আমেরিকার সাথে বাংলাদেশের এই ধরনের চুক্তি নেই, কিন্তু তারপরেও জানেন শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর একজন হত্যাকারীকে এখান থেকে ডিপোর্ট করানো হয়েছে বাংলাদেশে। সো এটা কিন্তু কোনো আইন, এমন কোন আন্তর্জাতিক আইন আমেরিকার সাথে নয়। অতএব তারা যে কথাগুলো সাধারণ, আমি বলবো যে দুঃখজনক অবস্থাটা হলো যে বাংলাদেশের প্রায়, আমি বলবো প্রায়, আমি সংখ্যাটা ইগনোরই করলাম, বললাম না, অনেক মানুষ যারা আমি সহ বাংলাদেশের অনেক মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ মানুষের সংখ্যা এত বেশি যে তাদেরকে সাথে নিয়ে এই বর্তমান ইউনূসের ডাকাত বাহিনী তাদেরকে ভারত মানে হিন্দুত্ববাদ এবং হিন্দুদের বিরোধিতা, হিন্দুর বিরোধিতা করলে পরপার পাওয়া যাবে, বেহেশত পাওয়া যাবে, এই ধারণার উপর ভিত্তি করে তারা ভারতকে এই দেখাচ্ছে, আঙ্গুল দেখাচ্ছে, অমুক দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, ভারত থেকে শেখ হাসিনাকে নিয়ে আসবে, কামালকে নিয়ে আসবে, অমুককে নিয়ে আসবে। যেটা করবে, বাংলার প্রবাদে রয়েছে, যত গর্জে তত বর্ষে না, খালি কলস বাজে বেশি। সো ওনারা যেটা করবে এটা তো বলার প্রয়োজন নেই, এটা করে দেখায় দেখ। শেখ হাসিনা তো বলে নাই ভারত থেকে একজনকে নিয়ে এসে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছেন, এটা বলেন নাই। এবং আজও জানি না তাকে কি নিয়ে এসেছিলেন কিনা, না সে নিজেই ঢাকায় ঘুরতে এসেছিলেন। তাহলে একটা ডিফারেন্ট বিষয় নিয়ে কথা বলি। আপনি জানেন যে খালেদা জিয়া ভীষণভাবে অসুস্থ। তিনি কয়েকদিন যাবত উনি জীবিত না মৃত সেটা নিয়ে একটা স্পেকুলেশন চলছে, কথাবার্তা চলছে। তারপরে ওনার ছেলের বউ বাংলাদেশে গেছে, ওনাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রেডি, কাতার থেকে পাঠানো হবে। এখন শোনা যাচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্স জটিলতা, আবার তারেক রহমান আসবে এরকম একটা ভাব ছিল, এখন আবার আসবে না। এর মাঝখানে একটা কথা যেটা ভীষণ ভাবে আসছে যে তারেক রহমান আসন্ন নির্বাচনে, তারেক রহমান আবার 3টা সিটে মনোনয়ন পত্রও নিয়েছেন, উনি ইলেকশনও করবেন, তার স্টেটাস সবকিছু মিলিয়ে এই যে খালেদা জিয়ার, এখন বলতেছে যে খালেদা জিয়ার ছেলের বউ গেছিলেন যে ওনাকে নিয়ে লন্ডন যাবেন, কিন্তু শোনা যাচ্ছে যে ভেতরে তাদের রাজনৈতিক দলের ভেতরে নেতাকর্মী অনেকে চাচ্ছেন না খালেদা জিয়া দেশের বাইরে যাক, এরকম কিছু, বা ইউনূস সরকার যেতে দিতে চাচ্ছে না। সবই কিন্তু শোনা কথা, যেহেতু ওনারা ক্লিয়ার করছেন না কিছু, সেহেতু শোনা কথা। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কিভাবে? প্রথমতই বলি, সকল কথাই শোনা কথা। আমার আর আপনার কাজই হলো শোনা কথাকে বিশ্লেষণ করা এবং সেখান থেকে মানুষকে রিয়েল তথ্যটা যাতে পৌঁছে দিতে পারি। একটু আগেই বলছিলাম আমরা জয়শঙ্করের কথা। জয়শঙ্কর একটি দুর্দান্ত কথা বলেছেন গত 4-5-6 ঘন্টা আগে, মানে ইন্ডিয়ান টাইমে। উনি বলেছেন, আমরা শুনছি
বাংলাদেশের মানুষ, বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠী অভিযোগ করছেন আগের নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা ছিল। যদি নির্বাচন নিয়ে আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এটা বলেছেন জয়শঙ্কর। Here you go. এখন কোথায় বলেছেন এটা উনি মানে আসছে নিউজে থেকে, কিন্তু উনি ভারতে অবশ্যই উনি ওনার মন্ত্রণালয়ের বা কোথাও বলেছেন। এখন বিষয়টা হলো যে বাংলাদেশে আমরা সব আন্দোলন করলাম সুষ্ঠু নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, কিন্তু ওই দিকে আলাপ নেই। এখন বাংলাদেশের মৌলিক আলাপ কোথায় নিয়ে গেলেন? এক ব্যক্তির কাছে 18 কোটি মানুষকে জিম্মি করে ফেললেন। সেই ব্যক্তিটাকে খালেদা জিয়া। খালেদা জিয়া অসুস্থ বা সুস্থ সেটা আজকের আলোচনার বিষয় নয়, কিন্তু আমাকে বলতে হচ্ছে বয়সের কারণেই উনি অসুস্থ। বয়স একটা বড় ফ্যাক্টর। আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়লেন তো সেটা ডাক্তার বলে দিলেন যে ওইটা তো বার্ধক্যজনিত রোগ, এবং উনি বার্ধক্যজনিত রোগে। এখন এই ব্যক্তিটাকে বিশেষ ব্যক্তি হিসাবে ঘোষণা করলেন। এসবগুলো হাস্যকর বিষয়। একটা হসপিটালকে এমন তৈরি করা হলো, হসপিটালে অন্য কোনো মানুষ কি সেখানে চিকিৎসা নিতে পারছে? স্বাভাবিক না। এই যে অবস্থাটা তৈরি করা হলো এবং বানানো হলো, এটা সম্পূর্ণ হাস্যকর একটা বিষয়। উনি এই মুহূর্তে এটার তো কোনো প্রয়োজনীয়তা নেই। আর 18 কোটি মানুষের কে জিম্মি করে একটা ব্যক্তি কেন্দ্রিক অবস্থা আপনারা তৈরি করলেন, এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। যেহেতু 21শে অগাস্টের পর দিন পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কে হত্যা করবে। উনি তো গ্রেনেড বেনিটি ব্যাগে করে নিয়ে গেলেন এবং ফুটালেন। অতএব ওনার প্রতি আমার কোনো সহানুভূতি নেই, সত্যি কোনো সহানুভূতি নেই। কারণ বার্ধক্যজনিত বিষয়ে ওনার সকলেই, আমি সহ সকলেই একদিন মারা যাব, থাকবো না। এটার জন্য পৃথিবী বসে থাকবে কেন? পৃথিবীর মৌলিক কাজ এটা নয়, এবং বাংলাদেশের জনগণের মৌলিক কাজ এটা নয়। ওনার চিকিৎসার সুব্যবস্থা যদি কেউ করুক, আমার কোনো সমস্যা নেই। কিন্তু উনাকে, যেহেতু উনি এতগুলো মানুষকে গ্রেনেড হামলায়, ওনার ছেলে যে তারেক রহমান যেটার মাস্টার মাইন্ড, সেখানে উনি সেই বিষয়টাকে উড়িয়ে দিলেন বা হাস্যকর করলেন, বা এটা নিয়ে এমন মন্তব্য করলেন যে শেখ হাসিনা বেনিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেলেন। হোয়াট এ ক্রাইম! এইটা এখন যে কথাটা আপনি বলছেন শোনা যাচ্ছে না, বাস্তবতা হলো তারেক রহমান বাংলাদেশে ফেরার কোনো উপায় নেই। কেন নেই সেটা কিন্তু আমরা জানি, কিন্তু ওরা বলে না। তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের নেতৃত্বে দিতে হয়, তাহলে তো তাকে অ্যাক্টিভলি, মানে এর চেয়ে বড় সুযোগ তো আর নাই তার, এর যে বড় সহজ সুযোগ তো তার আসবে না। কিন্তু তারপরেও যেহেতু সে আসছে না, তার মানে তার লিগালিটিতে এবং অন্যান্য অনেক বিষয়ে তার এমন বাধা রয়েছে যেটা সে ডিঙ্গাতে পারছে না, বলতে পারছে না। তাতে আরো হজবরল তৈরি করলো এসব কিছু বলে। এখন মানুষ তাকে নিয়ে গবেষণা করে দেখছে যে আসলে সে ব্রিটিশ নাগরিক। আইনের কোনো বাধা নেই। ব্রিটিশ নাগরিক হলে যে বাংলাদেশের নাগরিকত্ব তাকে ছেড়ে দিতে হবে, এরকম কোনো আইনি বাধা নেই। কিন্তু সে যদি বাংলাদেশ পরিত্যাগ করে থাকে, আমি একটা কথা বলি, যারা আমাদের কথা শুনছেন এবং আমাদের মাঝে যারা আইনজীবী রয়েছেন তাদেরকে বলছি, একটা ক্লু দিচ্ছি। বাংলাদেশের নাগরিকত্ব কিন্তু আবেদন করে আপনি পরিত্যাগ করতে পারেন, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি সেই যে ব্রিটেনে যখন রাজনৈতিক আশ্রয় দেয়া হলো, উনি যে একটা কাগজ সাইন করেছিলেন যে আর জীবনে রাজনীতি করবেন না, তারপরে ব্রিটিশ পাসপোর্টের জন্য বা ব্রিটিশ নাগরিকত্বের জন্য যদি উনি বাংলাদেশি নাগরিকত্ব সারেন্ডার করে থাকেন, সেসবগুলো আপনারা একটু খুঁজে দেখতে হবে। অতএব তারেক জিয়া আসবে বলে যারা এখনো বিশ্বাস করেন, সেটা সত্য নয়। এবং খুব ধারণা করা হচ্ছে, এখন আপনার সাথে আমি একমত, যে একটা মৃত ব্যক্তিকে সেখানে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। তবে সম্পূর্ণ বিষয়টার সাথে হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা নির্বাচনকে
করতে না দেওয়া। কারণ ইতিমধ্যে তাদের এই সাঙ্গপাঙ্গ যে ঘেউ ঘেউ পার্টি রয়েছে, এদেরকে আমি আসলে কোনো শব্দ দিয়ে বলতে পারি না, কারণ দে আর নট লিডার্স, তাদের কোনো যোগ্যতা নেই, তাদের কোনো তারা পরীক্ষিত কোনো রাজনৈতিক শক্তির সাথে দীর্ঘদিন সময়ে কাজ করে নাই। অতএব ওদেরকে দিয়ে বলানো হচ্ছে যে খালেদা যে অসুস্থ, অতএব তফসিল ঘোষণা পরে হলো, আমাদের আপত্তি নেই। হু ইউ আর, এক্স্যাক্টলি, হু ইউ আর টু সে দ্যাট? অতএব এটা হলো ডক্টর ইউনূস হলো খুবই বলবো নিম্নমানের, একদম বেহায়াসম পর্যায়ের একজন মানুষ, যে প্রতিদিন ঘুম থেকে উঠে চিন্তা না অ্যানাদার ডে, আজকে এটা খেললে আমি আগামী দিন পর্যন্ত থাকবো, এবং এটা সে করে এবং প্রতিদিন তাই করে যাচ্ছে। অতএব তারেক জিয়া, খালেদা জিয়া, দিস আর নট ফ্যাক্টর। এটা হলো একটা খেলার অংশ, নির্বাচনকে ঝুলিয়ে দেওয়া। কারণ ৭১-এর পরাজিত শক্তি, আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রোতা মণ্ডলী যারা শুনছেন, আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই অবস্থার সুষ্ঠু তথ্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে তুলে ধরার চেষ্টা করি, এবং সেখানে কোনো ক্রমেই কোনো মিস তথ্য, ভুল তথ্য আমি উপস্থাপন করি না। যখন কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, হত্যা করা হয়, তো সেটাই বলি। ডক্টর ইউনূস আমার কলিগ যারা সিনিয়র সাংবাদিক, তাদেরকে 16 মাস প্রায় বিনা বিচারে আটক রেখেছেন। এটা এই গত পরশুদিনও আমি প্রেস ক্লাবে গিয়ে আমাদের একটি বড় ডিনার পার্টি ছিল, সেখানে যতগুলো সাংবাদিকদের সাথে পারছি দেখা হয়েছে, আমি সেটা তাদেরকে শেয়ার করেছি। আমি আমার সাথে কার্ড বানিয়ে নিয়ে গিয়েছিলাম, সেসবগুলো তাদের সহযোগিতা চেয়েছি। আশা করছি প্রেস ফ্রিডম আমাদের পক্ষে কাজ করবে, এবং ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আমি সরাসরি লাইভে আসবো। আপনি চাইলে আপনার অনুষ্ঠানেও আসতে পারবো, থেকে ন্যাশনাল প্রেস ক্লাব ওয়াশিংটন ডিসি থেকে, যদি আমি এরকম করি। এই কথাগুলো কেন বললাম এর কারণটা হলো, ডক্টর ইউনূস সে ৭১-এর পরাজিত শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দিল। কারণ আমি কিন্তু তার খুব ছোটকালের একটা ছবি বের করে দেখলাম, যে সে জিন্না টুপি মাথায় দিয়ে ঘুরছে। এটা সেই শেয়ার করেছিলেন? হ্যাঁ, আমি শেয়ার করেছি। আমি আমার একটা বিষয়ে আলাপের খাতিরে, মানে আমরা তো অনেকটা এখানে আলাপ করি, আমার একটা বিষয় আমার মাথায় যদি কিছু ঢোকে, তাহলে সেটা নিয়ে গবেষণা করা। এটা আমি ডক্টর ইউনূসকেও জানিয়ে রাখি, আমি কিন্তু আপনাকে প্রতিদিন বিভিন্ন জায়গায় খুঁজি, আপনার জন্ম থেকে আমি আপনাকে খুঁজি প্রতিদিন, হোয়াট ইউ আর। অতএব ওনার ওই টুপি কিন্তু আমি পেয়ে গেলাম। আমি বলি যে এক সময়ে পাকিস্তান আন্দোলনের সূচনা হলো বা ঢাকায়, কিন্তু জিন্না টুপি ঢাকায় কেউ পরে না। জিন্না টুপির অর্থ কিন্তু অন্য মিনিং, বিরাট অন্য মিনিং। বাঙালি অর্থবান মুসলমানেরা যখন পাকিস্তান আন্দোলন শুরু করে ঢাকাতে, সেই আন্দোলনের মধ্যে জিন্না ছিলেন না, যার জন্য এমনকি শেরে বাংলাকে ফজলুল হক জিন্নাকে অভিযুক্ত করেছিলেন যে তুমি আমার আইডিয়া চুরি করে নিয়েছ। দ্যাট ইজ মাই আইডিয়া। স্বতন্ত্র ভূমি, ভারতবর্ষের স্বতন্ত্র ভূমি পূর্বে, পশ্চিমে নয়, পূর্বে হবে, এবং সেটা পাকিস্তান নয়, সেটা হবে বাংলা। বাংলা হবে একটি সাধারণ। এই যে এই জিন্না টুপি মাথায় দেওয়া ছবিটা প্রমাণ করে আপনি কি ধারণ করেন। আমি যদি আপনাকে আমার ফেসবুক আইডি দেই আর আপনি খুঁজে দেখেন, 1 ঘন্টা ব্যয় করেন, আপনার কিন্তু একটা চিত্র হয়ে যাবে, হু দিস গাই। আপনি জানেন, আমাদের দর্শকদের বলি, বিদেশে সোশ্যাল মিডিয়া দেখে যখন চাকরি দেয়, যে মানুষটা কিরকম, কি সমাচার, তাই না? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো প্রতিটা ইন্টারভিউ এর আগে তারা আপনার সকল সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস তাদের হাতে থাকে, এবং সেখানে এই বেটা, আমি জানি না সেই ইয়াংকালে এই নামটা কিভাবে দুর্দান্ত, ফেসবুক, আপনার ফেস কিন্তু এখানে হু ইউ আর, আপনি হাইড করতে পারবেন না। যারা লক করেন, এটাতেই তো বোঝা যাচ্ছে ইউ আর হাইডিং সামথিং। আচ্ছা দস্তগীর ভাই, আরেকটা বিষয়,
আমি যেহেতু নির্বাচনের প্রসঙ্গটা আসলোই, আপনি কি আমি দুঃখিত, আমি অন্য লাইনে কথা বলছিলাম। না, কোনো সমস্যা নেই। এভাবেই তো আমরা তো আসলে একটু আড্ডাও দিচ্ছি। আপনি বললেন নির্বাচন নিয়ে যে ডক্টর ইউনূসের একটা নাটক, এবং তার সাথে যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরও, এবং তারা বলছে যে, আমি ওই দিন একটা শোতে একজনের সাথে ছিলাম, উনি বলছেন, যিনি ডক্টর ইউনূসের সাথে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বামধারার, উনি বলছেন আমরা চাই যেন তেন ভাবে একটা নির্বাচন করে, মানে ইউনূস চলে যাক, একটা নির্বাচিত সরকার আসুক। তো যেন তেন নির্বাচন করে, যেখানে একটা প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যান, সেখানে গত 16 বছরে তো কোনো দল ব্যান ছিল না। শেখ হাসিনার 18 সালে তো খালেদা জিয়ার সাথে একটা ভিডিওই আছে যে উনি বলছেন আসতে, খালেদা জিয়া আসবেন না নির্বাচনে। তো এখন ওনারা যেন তেন নির্বাচন টেলিফোন কনভারসেশন মনে আছে আপনার? তো আবার আমি একটু আগে দেখলাম জোনায়েদ সাকিটা প্রথম আলোর নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ, জোনায়েদ সাকি। আবার ওই যে আক্তার আছে না, এনসিপি নতুন পার্টিটা, বিএনপি জামাত এখন অস্ত্রের রাজনীতির মহড়ায়, আক্তার এরকম। তো এই দিক দিয়ে আবার সালাউদ্দিন বলছেন বিএনপির শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিল। মানে রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা কি তারাই আসলে চিন্তা করতে পারছে যারা ইউনূসের সাথে আছে? কারণ আপনি দেখেন এখানে নির্বাচন নিয়ে কোনো কথা নাই, কনস্পিরেসি থিওরি নিয়ে তারা ব্যস্ত। আপনি কি এটা, আমি আপনাকে হেডলাইন গুলা, এটা জাস্ট 15 মিনিট 16 মিনিট 18 মিনিট আগে এক একজনের বয়ানগুলা আমি আপনাকে শোনালাম। তার মানে কি আমরা যে বলছি সেই শুরু থেকে নির্বাচন হবে না, নির্বাচন চায় না? আমার প্রশ্ন, এখন নির্বাচন যদি না হয় তাইলেও তো ইউনূস আপাতত থাকছে। নির্বাচন যদি ইউনূসের মডেলে হয় তাহলেও তো ইউনূস যা চাইবে, ইউনূস হয়তো রাষ্ট্রপতি হয়ে যাবে, জামাতকে বা তার পছন্দ মতো দল কিংস পার্টিকে ক্ষমতা আনবে। ইদার ওয়েতে ইউনূসই সুবিধা। এই মুহূর্তে আমাদের আসলে রাষ্ট্রটা ইউনূস থাকলে তো আমরা বুঝতেই পারতেছেন কি অবস্থা। এই মুহূর্তে আসলে আপনি কিভাবে দেখছেন আগামী সময়টা? কারণ ইদার হয়তো ইউনূস তো লাভবান হবে। তাহলে কি আপনি মনে করেন আর্মির ক্ষমতা নিলে ভালো? অনেকে জিজ্ঞেস করলো এখানে ইনবক্সে। আবার বলুন। মানে বলছে যে ইদার ওয়েতে তো মানে ইউনূসই সুবিধাজনক অবস্থায় আছে, হলেও সুবিধা না হলেও সুবিধা, এবং ইউনূস দেশটাকে একদম জাহান্নাম বানায় ফেলতেছে এবং পাকিস্তান বানায় ফেলতেছে। সেই অর্থে কি মনে করতেছে অনেকে যে তাহলে যদি আমাদের আর্মি কি ক্ষমতা নিয়ে নিলে ভালো, নাকি বাংলাদেশের মানুষ কোনোদিনও আর্মির ক্ষমতা চাইতো না, কিন্তু এখন তারাই মনে হচ্ছে বলতে বাবা নিয়ে আমাদেরকে বাঁচাও, ইউনূস মুক্ত করো, এরকম বলতেছে, ইউনূস হটাও। সমস্যাটার কথা আপনি তুলে ধরলেন বা আপনি ফিল করছেন, এই সমস্যাটা আসলে আরো জটিল এই কারণে যারা ক্ষমতায় বসা তারা আসলে বাঘের পিঠে শোয়ার, এই জন্যে তারা থামতে পারছে না। তাদের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যে রকম শ্বাস নেওয়ার চেষ্টা করা হয়, নিঃশ্বাস প্রশ্বাস একটু চেষ্টা করা হয় অক্সিজেনের জন্য, তারা সেই কাজটা করছে ডক্টর ইউনূস। এই জন্য আমার আর আপনার কাছে এইটা দীর্ঘ মনে হচ্ছে, কিন্তু তাদের কাছে কিন্তু মনে হচ্ছে যে আমরা যদি কোনো ক্রমে কোনো রাজনৈতিক শক্তি, এমনকি সেটা যদি বিএনপিও ক্ষমতায় আসে, তাহলে তো বিষয়টা আসবে একটা ধারাবাহিকতায়। সেই ধারাবাহিকতা যে অসুস্থ ধারণা, আমি অনেকগুলো ফ্যাক্টর, তো নির্বাচন হলো, বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসলে তো সাধারণত বিএনপির যারা আজীবন বিএনপির সাথে রাজনীতির সাথে তাদের জীবন দিয়েছেন, সময় দিয়েছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বসাতে হবে, তাই তো? এবং তাদের ভিতরে গণতন্ত্রের কিছু মানুষ হলেও তো আছে, 2-1 হলেও তো আছে হয়তোবা, কিন্তু সেই মানুষগুলোর হাতে যখন ক্ষমতা যাবে, তখন এই যে বিরোধী যাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হলো, তারা কি বসে থাকবে? আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল আন্দোলনে নেমে পড়বে, সেটা একটা সুস্থ ধারায় চলে যাবে। সেখানে কি হবে? ইতিহাসের পুনরাবৃত্তি হবে। ঘটনাটা দেখুন, এরশাদ আন্দোলন করে পতন হলো, এরশাদকে জেলে পাঠালেন, অমুক করলেন তমুক করলেন, কিন্তু
জাতীয় পার্টিকে কিন্তু কোনো সময় বাধা দিলেন না নির্বাচনে আসার জন্য, এবং নির্বাচনের একদম এরশাদকে ফেলে দিয়ে যে নির্বাচন হলো সেখানেও জাতীয় পার্টি অনেক সিট নিয়ে ইয়াতে আসেন এবং পার্লামেন্টে বসেন। ইউনূসের ভয়টা সেখানেই যে ইউনূস এবং তার এখন কিন্তু আর ইউনূস একটা মজার পজিশনে তৈরি করছে তার জন্য, সেটা হলো যে আমার একার আর দায় নেই, মানে আমি চলে গেলে আমি তো ফ্লাই করব, তোমাদের কি হবে? তোমরা যেভাবে আওয়ামী লীগকে মারছ, তারা তো তোমাদেরকে আই এম সরি টু সে চামড়া খুলে ফেলবে, জীবিত চামড়া খুলে ফেলবে। দেন হোয়াট? এই জন্য ইউনূস এই ব্ল্যাকমেইলিং করতে পারছে এভরিবডিকে। তার হয়ে যেই মানুষগুলো তার উনি ডেকে নিয়ে আসছেন, আসো আসো আমার সাথে কাজ করো, এটা কিন্তু তার গায়ে মধু মিশিয়ে দেওয়া। এই পার্টের এই ক্রাইম পার্টনার তৈরি করেছেন উনি। অতএব ইউনূস সব শান্তিতে ঘুমে বলে কি হলে অমুকটা, হ্যাঁ শেখ হাসিনাকে নিয়ে আসো, বলো যে ভারত দখল করে প্রয়োজন বোধে নিয়ে আসবো। সো ইউনূস ইজ ইন গুড শেপ। সে বিএনপি ক্ষমতায় আসলেও চেষ্টা করবে ইয়ে করার জন্য। মৌলিক বিষয়টা হলো ক্ষমতায় যারা এখন ইয়ে করছেন তাদের সমস্যা হলো যে আমরা আসলে নির্বাচন হলে কি হবে, আমাদের কি হবে, সেফ এক্সিট আছে কিনা, কোথায় যাবে, কোন দেশে যাবে, কি করবে, এই বিষয়গুলো নিয়ে যায়। নির্বাচন হবে কিনা, দেখুন ফ্যাক্টরগুলো আপনি ডট ডট চলেন। নির্বাচন না হওয়ার বা হওয়ার কারণগুলো কি? নির্বাচনে মানুষ ক্ষমতায় আসে, মানুষ মানে রাজনৈতিক দল ক্ষমতায় আসে। অতএব ইউনূস 2007 সনে বা 8 সনে দল করে ক্ষমতায় আসতে চাইলেন, সেটা হয়নি। ইউনূস এবার রাষ্ট্র ক্ষমতা দখল করে পার্টি করলেন, সেই পার্টি আর্মির সাঁজোয়া গাড়ি দিয়ে সারা দেশ ঘুরিয়ে আনলেন, কিন্তু সাপোর্টার নেই। ইউনূস ক্ষমতা দখল করে, উল্টা ক্ষমতা দখল করে চাইলেন নির্বাচিত ভাবেই আমি আসবো, কিন্তু সেই উপায় তো নাই, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে না। তাদের 1% সাপোর্টারও হয়নি। গত 12 ঘন্টা বা ঘন্টার আগে ওই এক ব্রিজের নাম চেঞ্জ করতে গিয়ে ধুলাই খেয়ে আসলো, যে ব্রিজের নাম। হ্যাঁ, সো এইসবগুলো কিন্তু সিগন্যাল। অতএব ইউনূস এই জন্য যারা এই আন্দোলনের সার্বিক সহযোগিতা করলো, 71 বিরোধী ভারত বিরোধী শক্তি, এবং সেটাকে ফাইন্যান্স এবং তথ্যগত অন্য ভাবে সহযোগিতা করলো পাকিস্তানের গোয়েন্দারা, সেইটা তারা চাচ্ছে নির্বাচন হলে তো আমাদের, যদি নির্বাচন হয় আর আমরা নির্বাচিত ভাবে ক্ষমতা দখল করি, সেই নির্বাচন হতে হবে ভুয়া নির্বাচন, কারণ জনগণ তো আমাদের ভোট দেবে না, তা বাক্স ভর্তি করতে হবে আমাদের। তো বাংলার জনগণ তো এটা না হয় আমরা 6 মাস 9 মাস থাকলাম, কিন্তু এটা আমাদেরকে তো সমুদ্রে ভাসিয়ে দেবে। তা এইটা আপনি আমাদের শ্রোতা মণ্ডলীর কাছে আপনার প্রশ্ন থাকা উচিত যে তাহলে কি তারা চাবে নির্বাচন করতে? জামাতের কথা বলছি, কেন চাইবে? কারণ তারা এখন আর্মি চালাচ্ছে, তারা এখন ব্যুরোক্রেসি চালাচ্ছে, তারা এখন বিচার বিভাগ চালাচ্ছে, তারা নিয়োগ দিচ্ছে, নিয়োগ বাণিজ্য করছে, এবং তারা হুমকি ধামকি দিচ্ছে যে পুলিশ আমাদের কথা শুনতে হবে, মানতে হবে, উঠতে হবে, বসতে হবে, আমরা সূর্যকে নিয়ন্ত্রণ করি। জামাতে ইসলামী থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক দেওয়া হবে, এরকমও তারা বলছে। হ্যাঁ, এবং তারা বলছে, কিন্তু আসলে সেখানে তারাই নিয়ন্ত্রণ। আমি যেহেতু ক্ষমতায় আছি, একটা স্বপ্ন দেখে, স্বপ্নটা হলো যে নির্বাচনের মাধ্যমে এসেছি, সেটা তারা দেখতে পাচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন, ঢাকা মাদ্রাসা সহ, ইউনিভার্সিটিকে আমি মাদ্রাসা বলি, ঢাকা মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসাগুলো তারা দখল করার যে সিস্টেমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, সেইটা জাতীয়ভাবে করা যায় কিনা, এবং সেটা যদি করতে পারে তাহলে নির্বাচন তারা দিবে, না করতে পারলে তারা দিবে না। এখন আসেন বিএনপি চায়। বিএনপি তো গত বছরের 5ই অগস্টের পরের দিনই ঢাকা শহরে সভা করে বলছে নির্বাচন দাও দ্রুত। সেই ডক্টর ইউনূস সেখান থেকে আজ পর্যন্ত দেখুন, লক্ষ্য করে যে ইউনূস কিন্তু প্রতিদিনই বিভিন্ন ভাবে সেই নির্বাচনের মূলাকে বিএনপির সামনে ঝুলিয়ে রেখে এখনো পর্যন্ত আসলো। এখন সেদিন জোর করে এই অসুস্থ মানুষটাকে আপনি নিয়ে গেলেন ক্যান্টনমেন্টে। আমি দেখি, আমি কিন্তু একদম সত্য বলছি, আমি দিনারকে বললাম, আমার ওয়াইফকে বললাম যে এই অসুস্থ লোকটাকে এত মানুষের মধ্যে নিয়ে গেল, যে এটা তো ইনফেকশন একদমই নাই, হ্যাঁ কম, তো
তো এই হ্যাঁ, কিন্তু মানুষের ভিড়ে নিউমোনিয়া হয় সবচেয়ে বেশি এই মানুষগুলোর। নিউমোনিয়াই তো সর্বশেষ, মানুষ মারা যায়, বৃদ্ধ বয়সে মানুষ মারা যায় নিউমোনিয়া, কারণ নিউমোনিয়া আপনাকে আঘাত করবেই, সবসময় করে যাচ্ছে আমাদেরকে। এটা তো পরিকল্পিত। এবং কেন তারেক আসতে পারছে না, আপনারা উত্তর পেয়ে গেছেন, কারণ বিএনপি কে ক্ষমতায় তারা দিবে না, নির্বাচনে তারা দেবে না। সো নির্বাচন, বাংলাদেশে যে কোনো নির্বাচন তারা করুক, এটা নির্বাচন নয়। নির্বাচন হবে তখন যখন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, ইনক্লুডিং বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যে 15টি বা 14টি দল রয়েছে, তাদের সকলকে একসাথে নিয়ে, বিএনপি জামাত বলেন, সমস্ত কিছু নিয়ে একসাথে নির্বাচন হবে। কিন্তু একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে, আমরা যেহেতু যুদ্ধে আছি, পৃথিবীর সময় দুই ভাগে বিভক্ত, পৃথিবীর সকল সময়ের সময় দুই ভাগে বিভক্ত। একটি হলো পিস টাইম, একটি হলো ওয়ার টাইম। একটি হলো শান্তিকাল, আরেকটি হলো যুদ্ধকাল। এই দুইটাই হলো পৃথিবীর সময় বিভক্ত। অতএব শান্তিকালে শান্তিপূর্ণ সহাবস্থান করা যায় শত্রুর সাথেও, কিন্তু যুদ্ধকালীন সময়ে আপনি আপনার সৈনিক, সে পরীক্ষিত এবং লয়াল সৈনিক বা জেনারেল যদি আপনার থাকে, তার সাথে থাকবেন, আপনার অপরীক্ষিতদের সাথে আপনি থাকতে পারবেন না। অতএব বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে আবারও প্রমাণিত হলো, আমি আপনার এই রেকর্ডটা ভবিষ্যতেও আমি নিজে আনতে চাই, কারণ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় মনে করে বলা হয় না, কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো, বাংলাদেশের আবারও প্রমাণিত হলো 71 সনে যেরকম বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি অস্ত্র, লোকবল, টাকা পয়সা দিয়ে বিরোধিতা করেছিল জামাত, সেই একই জামাত আজকে আবার ডক্টর ইউনূসের মাধ্যমে ক্ষমতায় বসে তারা বাংলাদেশের স্বাধীনতার সমস্ত স্মৃতিস্তম্ভ, ইতিহাস, এমনকি আমরা যে এখন বিজয়ের মাস, এটার কোনো চিহ্ন বাংলাদেশে, এটার কোনো আমেজ, এটার কোনো সমস্ত কিছু তারা বন্ধ করে দিয়েছে। তার অর্থ হলো আবার প্রমাণিত তারা বাংলাদেশ বিরোধী একটি রাজনৈতিক এবং ধর্মীয় রাজনৈতিক দল। অতএব এই রাজনৈতিক দলকে ভবিষ্যতে যে কোনো সময়ই যে কোনো সরকার, যেটা বাংলাদেশের সরকার, আসার সাথে সাথে নিষিদ্ধ নয়, এটাকে টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করে তার সকল স্তরের সমস্ত কার্যক্রম এমনভাবে উপরাতে হবে যাতে এটা ভবিষ্যতে আর না গজাতে পারে। অতএব ইনক্লুসিভ নির্বাচন হবে ভবিষ্যতে, যেখানে জামাত থাকবে না। অবশ্যই। অনেক ধন্যবাদ। আপনি তো এক জায়গায় যাবেন। আমি একজনের একটা কমেন্ট পড়ি। আমি এখানে শো করতে পারি না, আমি জানি না এটা কিভাবে করতে হয়। আমি এটাতে পচা খারাপ। বঙ্গভঙ্গ করে এক্সপেরিমেন্ট করাটা ব্যর্থ হয়েছে। পূর্ববঙ্গের বাঙালিরা বাঙালিয়ানা হারিয়েছে ধর্মের বাড়াবাড়িতে, ছোট হয়েছে পশ্চিমবঙ্গে বাঙালিয়ানা হারাবার উপক্রম হয়ে গেছে, রাসেল প্রীতম বলে একজন বলেছে। সো আসলে আপনি ভেঙে যাচ্ছিলেন, তো আপনার আর কথাটা আবার পড়ে শোনালে আমি পুরোটাই শুনেছি, কিন্তু আমার জন্য ভালো হয়।